অদম্য ইচ্ছাশক্তি নিয়ে তার স্বপ্নকে বাস্তবায়ন করতে পেরেছেন, তিনিই হতে পেরেছেন স্বপ্নজয়ী। স্বপ্নজয়ী অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সেলিম তুলি। আমাদের সাথে আছেন এক স্বপ্ন যোদ্ধা, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর MA হালিম পাটোয়ারি স্যার। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার দৃষ্টিতে স্বপ্ন বলতে আপনি কি বুঝেন? বিষয়টি আসলে অত্যন্ত আপেক্ষিক। স্বপ্নের ডেফিনিশন এক একজনের কাছে এক এক রকম। মানুষ দুই রকমভাবে স্বপ্ন দেখে। কেউ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, কেউ জেগে জেগে দেখে। যে ঘুমিয়ে ঘুমিয়ে দেখে তার কাছে স্বপ্নের ডেফিনিশন একরকম, আর যে জেগে জেগে দেখে তার কাছে স্বপ্নের ডেফিনিশন আরেক রকম। তো আমার কাছে যেটা মনে হয়, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা লক্ষ্য থাকে, একটা উদ্দেশ্য থাকে। এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে যার মাধ্যমে বাস্তবায়ন করা যায় সেটাই হলো স্বপ্ন। আমি এটাকে এইভাবে বলতে চাই, স্বপ্ন হলো একটা স্ট্রং ইনস্ট্রুমেন্ট, একটা কঠিন যন্ত্র, যেটার মাধ্যমে একজন মানুষ খুব সহজেই স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে। তো স্বপ্ন মানুষের জীবনে অনেকভাবে আসতে পারে। অনেকে স্বপ্নে বিজয়ী হয়, অনেকে আবার বিফল হয়। আসলে বিফল বলতে আমার কাছে কিছু নাই। ফেলিওর ইজ দ্য ফিলার অফ সাকসেস একটা কথা আছে। তো মানুষ যদি স্বপ্ন দেখে এবং স্বপ্নকে বাস্তবায়নের জন্য প্রাণপণে চেষ্টা করে, তাহলে সেটা অবশ্যই বাস্তবে রূপদান করা সম্ভব। আমি যদি কবির ভাষায় বলি, স্বপ্নবিহীন জীবন উদ্দেশ্যহীন তরীর সামিল। ঠিক একইভাবে আমি ফিল করি, আমি বিশ্বাস করি, মানুষের জীবনে স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্নকে বাস্তবায়নের জন্য সবসময় প্রাণপণে চেষ্টা করতে হবে। আমরা জানি যে আপনি একজন সফল মানুষ। তো আপনার জীবনের টার্নিং পয়েন্টটি কোনটি ছিল? আপনি এখন আমাকে যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্নটি আমার কাছে অত্যন্ত স্পর্শকাতর। আমার জীবনের প্রথম টার্নিং পয়েন্ট হলেন আমার মা, দ্বিতীয় টার্নিং পয়েন্ট আমার মা, তৃতীয় টার্নিং পয়েন্ট আমার মা, এবং শেষ পর্যন্ত আমার টার্নিং পয়েন্ট আমার মা। এই হলো সংক্ষিপ্ত উত্তর। আমি যদি এখন একটু আপনাকে একটু বিস্তারিতর মধ্যে যাই, তাহলে একটু পেছনে যেতে হবে। আমার জেলা হলো চাঁদপুর, উপজেলা হাজীগঞ্জ, আমার গ্রামের নাম ভাট্রা। 1963 সালে 1 অক্টোবর আমি ওই গ্রামে জন্মগ্রহণ করি এবং আমার গ্রামের মধ্যেই ছিল একটা প্রাইমারি স্কুল। ওই সময়টাতে আমার প্রাইমারি স্কুলটাই ছিল একমাত্র সম্বল, অর্থাৎ প্রাইমারি স্কুল পর্যন্ত লেখাপড়া সীমাবদ্ধ ছিল অধিকাংশ ক্ষেত্রে। বিষয়টি এমন ছিল যে প্রাইমারি স্কুল শেষ করার পরে যদি ছেলে মানুষ হয় তাহলে সে মাঠে যাবে, ক্ষেত খামারে কাজ করবে, আর যদি মেয়ে মানুষ হয় তাহলে শ্বশুরবাড়ি যাবে, সংসার করবে। দ্যাট ওয়াজ দ্য অ্যাকচুয়াল সিনারি অ্যাট দ্যাট টাইম। কারণ হাই স্কুল ছিল আমাদের গ্রামের বাড়ি থেকে মিনিমাম 15 থেকে 20 কিলোমিটার দূরে। সঙ্গত কারণে কিন্তু লেখাপড়া এখানেই শেষ। তো আমি যখন পঞ্চম শ্রেণী শেষ করলাম, তখন সঙ্গত কারণেই আমারও লেখাপড়া শেষ এবং আমাকেও মাঠে যেতে হবে, এটাই স্বাভাবিক। ঠিক এই পরিস্থিতিতে যখন আমি মাঠের দিকে রওনা দিলাম, তখন ওই জায়গাটার মধ্যে বাধা দিয়েছিলেন আমার মা। তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম যে কেন না, আমি তো মাঠে যাব, সবাই মাঠে যাচ্ছে, আমার ক্লাসমেটরা মাঠে যাচ্ছে, বন্ধুরা মাঠে যাচ্ছে, সবাই মাঠে যাচ্ছে, আমিও মাঠে যাব, বাবার সাথে ক্ষেত খামারে কাজ করব। এই প্রসঙ্গে একটু বলে রাখি, আমরা ভাই বোন ছিলাম 11 জন এবং আমি ছিলাম সকলের মধ্যে চতুর্থ এবং ভাইদের মধ্যে অর্থাৎ ছেলেদের মধ্যে প্রথম। সঙ্গত কারণে আমার উত্থানটা বা আমার আগমনটা ছিল সকলের কাছে অত্যন্ত আকাঙ্ক্ষিত। তো এই দৃষ্টিতে যখন আমি মাঠের দিকে রওনা দেওয়ার প্রেক্ষিতে আমার মা আমাকে বারণ করলেন, তখন আমি মাকে প্রশ্ন করলাম যে মা কেন, আমি কোথায় যাব? বলে যে না, তোমাকে তো লেখাপড়া করতে হবে।
তোমাকে তো হাই স্কুলে যেতে হবে। তখন মাকে বললাম যে মা, হাই স্কুল তো অনেক দূরে, আমি কিভাবে যাব, এটা তো সম্ভব না, 20 মাইল দূরে এটা কি সম্ভব? বলে না, 20,000 মাইল দূরে যেতে হয়, তাও ইউ হ্যাভ টু গো, তবু তুমি যাবে, তবু তোমাকে যেতে হবে। তো আমি তো আশ্চর্য হয়ে গেলাম। ঠিক তার 2 দিন পরেই কিন্তু আমার মা আমাকে নিয়ে চলে গেলেন সেই 20 মাইল দূরে। সেখানে গিয়ে আমাকে কোনো এক আত্মীয়র বাসায় আমাকে রাখলেন। সেখানে আমি থাকা শুরু করলাম। আমি সেখানে অনেকটা লজিং টাইপের আর কি সেখানে থাকলাম। সেখানে থেকে আমি ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 12 ক্লাস পর্যন্ত শেষ করলাম। শেষ করার পরে তারপরে আমি সেখান থেকে আসলাম হলো প্রাইসের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আসলাম তখন ভাবলাম যে এতদিন পর্যন্ত তো আমার বাবার কাছ থেকে কোনো টাকা পয়সা আমার আনতে হয়নি। আমার পড়াশোনার খরচ বলতে আমি নিজেই কিন্তু বিয়ার করছি, আমি অন্যের বাড়িতে খেয়েছি, আমার পকেট খরচ বলতে কিছু ছিল না। স্কুলে লেখাপড়া করেছি, যতটুকু যা স্কলারশিপ পেয়েছি ওই স্কলারশিপের টাকা দিয়ে কিন্তু আমার চলে গেছে, পকেট খরচ হয়ে গেছে। এখন বিশ্ববিদ্যালয়ে আমি এসেছি, এখন বিশ্ববিদ্যালয় জীবনে এসে আমি কেন বাবার কাছে হাত পাতবো? তাছাড়া বাবার ফ্যামিলি অনেক বড়, সঙ্গত কারণেই তো তার পক্ষে তো সম্ভব না সব কিছু করা। তো আমি চিন্তা করলাম যে এই টিউশনি শুরু করি। তো হলের ভিতরে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমার সাবজেক্ট ছিল অ্যাকাউন্টিং। আমার আবাসিক হল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হল। আমি থাকতাম 511 নম্বর রুমে এবং সেখানে আমি 3-4 জন ছাত্র জোগাড় করলাম। জোগাড় করে আমি প্রাইভেট পড়ানো শুরু করলাম। এই যখন প্রাইভেট পড়ানো শুরু করলাম, একদিকে নিজে লেখাপড়া করি, আরেকদিকে আমি নিজে লেখাপড়া করাই অন্য শিক্ষার্থীদেরকে। তখন কোনো কোচিং সেন্টার ছিল না। তো আমি যখন এসেছি তখন আমি নিজেও কিন্তু কোনো কোচিং সেন্টারে শরণাপন্ন হওয়া লাগে নাই এবং কোনো কোচিং সেন্টার ছিল না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বেশ ভালোই করেছি। তারপরে আমি যখন নাকি ছাত্র পড়াচ্ছি 82 সাল, 83 সাল, 84 সাল, 85 সাল পর্যন্ত দেখা গেল যখন পড়াইলাম তখন দেখে যে হলে অভ্যন্তরে আমার অনেক সংখ্যক শিক্ষার্থী হয়ে গেল। 82 সালের পরে 83 সাল, একদম 85 সাল পর্যন্ত যখন গেলাম তখন আমার শিক্ষার্থীর সংখ্যা হয়ে গেল অ্যারাউন্ড 600। হলের ভিতরেই আমার স্টুডেন্ট সংখ্যা হয়ে গেল প্রায় 600। তখন হলের মধ্যে চিন্তা করলাম আত্মসংকুলন করা যাচ্ছে না, আর সংকুলন করা সম্ভব না। সঙ্গত কারণে ভাবলাম যে না, এবার এটাকে এখান থেকে সরিয়ে ফেলি। আর আমারও প্রায় বিশ্ববিদ্যালয় লাইফ শেষের পথে। তখন আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর প্রফেসর এমাজউদ্দিন স্যার ছিল আমার মূল অ্যাডভাইজার। স্যার আবার ছিল হলের প্রভোস্ট, আমার একদম সম্মানিত ব্যক্তিত্ব। তো স্যারের পরামর্শ অনুযায়ী আমি আমার হলের পাশে অবস্থিত নীলক্ষেতস্থ ICMAB ভবনে গেলাম। সেখানে স্যাররা আমাকে একটু সহযোগিতা করলো এবং সেখানে একটা সাইনবোর্ড ঝুলাইলাম এবং সেই সাইনবোর্ডটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর প্রফেসর এমাজউদ্দিন স্যারকে দিয়ে উদ্বোধন করলাম। এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকবৃন্দ, সেখানে ভিসি, প্রো ভিসি, রেজিস্ট্রার, কন্ট্রোলার এবং অন্যান্য গণ্যমান্য যারা ছিল সবাই কিন্তু ওই অনুষ্ঠানে উপস্থিত ছিল। আচ্ছা, সাইনবোর্ড দিলাম ইন দ্য নেম অফ UCC। এই যে আমি 82, 83, 84, 85, 86 সাল পর্যন্ত যখন হলের অভ্যন্তরে আমি কাজগুলি করলাম তখন পর্যন্ত কিন্তু আমার কোনো হিসাব নিকাশ ছিল না। তখন পর্যন্ত কিন্তু আমার কোনো সাইনবোর্ড ছিল না। আর যেখানে আমি সাইনবোর্ড এখানে জুড়াইলাম ইন দ্য নেম অফ UCC, এখান থেকে কিন্তু আমার সূচনা। এবং এখান থেকে হাঁটি পা করে আমি আস্তে আস্তে এই প্রতিষ্ঠানটাকে বড় করতে লাগলাম। বাই দিস টাইম আমি ইউনিভার্সিটি থেকে বেরিয়ে গেছি। আমি বাই দিস টাইম এখানে একটি BCS পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম। সেই BCS পরীক্ষায় অংশগ্রহণ করে সেখানে কোয়ালিফাই করেছিলাম, কিন্তু আমি সেখানে যাইনি। না যাওয়ার পরিপ্রেক্ষিতে আমি এটা নিয়ে আগাচ্ছি। এক পর্যায়ে হাঁটি পা করে সারা বাংলাদেশে প্রায় 160 পরিমাণ আমি শাখা সম্প্রসারণ করি UCC, ইন দ্য নেম অফ UCC। এবং সেখান থেকে হাঁটি পা করে সেই প্রতিষ্ঠানটি আজও চলছে, সারা বাংলাদেশে ভালোভাবেই চলছে। এবং সেই প্রতিষ্ঠানের পাশাপাশি আমি সেখানে আপনার আইডিয়াল কমার্স কলেজ স্টার্ট করছি 2004 সালে। যেহেতু আমি নিজে কমার্সের, আমার সাবজেক্ট অ্যাকাউন্টিং, সঙ্গত কারণে ভাবলাম যে একটা কমার্স কলেজ করলাম। তার পরবর্তীতে 2004 সালে করলাম আইডিয়াল ল কলেজ, যেই কলেজটি জাতীয় ইউনিভার্সিটির আন্ডারে চলছে এবং সেই কলেজটিও বাংলাদেশের মধ্যে প্রথম ল কলেজ হিসাবে
অবস্থান করছে। তারপরে স্থাপন করলাম হলো আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, তো সেটাও আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবেই চলছে। ঢাকা এবং ফার্মগেট এবং আমাদের বসিলা সেন্টারের মাধ্যমে চলছে, 2টা শাখা চলছে। তার পাশাপাশি একটি আইডিয়াল ইউনিভার্সিটি করার আমি প্রপোজাল রেখেছি। এটাও আমার এখন প্রক্রিয়াধীন আছে, খুব সহসা ইনশাল্লাহ এটা আমরা শুরু করব। তার পাশাপাশি আমি এই মানে একটা হিসাবে আমার গ্রামে একটা কমপ্লেক্স তৈরি করেছি, আব্দুল হালিম পাটোয়ারি ফাউন্ডেশন। আব্দুল হালিম পাটোয়ারি ফাউন্ডেশন একটা দাতব্যমূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের আন্ডারে সেখানে আমাদের গ্রামে, আমার নিজের গ্রামে ভাটরা গ্রামে, সেখানে ওই কমপ্লেক্সের মধ্যে মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, এতিমখানা সব কিছুই কিন্তু আছে এবং একটা প্রস্তাবিত মেডিকেল কলেজও কিন্তু রয়েছে। তো আমি সব কিছু মিলে আমার যেই কয়েকটা পয়েন্টের কথা বললাম, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টে যে বা যিনি আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। আমার বাবা ছিলেন একজন সামান্য কৃষক। এই কৃষি কাজ করে তিনি আমাদের এই 10-11 জন ভাই বোনকে কিন্তু উনি এস্টাবলিশড করেছেন। এই 10-11 জন ভাই বোনকে উনি কিন্তু বেশ যতটুকু সম্ভব উনি চেষ্টা করেছেন। কিন্তু ঘরে থেকে একজন গৃহিণী হিসাবে যিনি আমাদেরকে সব সময় মানে খুব সাংঘাতিকভাবে তদারকি করেছেন। প্রত্যেক মায়ে করেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমার মা যেভাবে আমাদের কোনো ভাই বোনকে কাউকে কিন্তু তিনি ওই মানে অশিক্ষিত রাখেন নাই, সবাইকে উনি শিক্ষিত করার চেষ্টা করেছেন। এবং প্রত্যেকটা পয়েন্টে আমি বলবো যে আসলে তিনি যা করে গেছেন এবং আমার জীবনের প্রতিটা স্তরের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মানে ইয়েতেই মানে তার ভূমিকা ছিল একটু অন্যরকম। সেই জন্য আমি সবসময় বলে থাকি যে আসলে সত্যিকার অর্থে মানে মাদার যতদিন পর্যন্ত দুনিয়াতে আসে ততদিন পর্যন্ত আসলে মাদারের কোনো বিকল্প নাই। আমরা জানি যে আপনি লায়নিজমের সাথেও জড়িত ছিলেন, তা আমরা একটু জানতে চাই আপনি লায়নিজমে আপনি কিভাবে এগুলেন। আমার বাবা সবসময় বলতেন যে পৃথিবীতে যত ভালো কাজ আছে সব ভালো কাজ করো, যত খারাপ কাজ আছে সব খারাপ কাজ থেকে বিরত থাকো। এটি ছিল আমার বাবার মূল থিম, মূল লক্ষ্য। বাবার সেই কথাটাকে ধারণ করেই কিন্তু আমি বড় হয়েছি। মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর মতো প্ল্যাটফর্ম কি আছে? মানুষ তো মানুষের জন্য, তো মানুষের পাশে গিয়ে দাঁড়াইতে হলে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হলো মানে লায়ন্স ইন্টারন্যাশনাল। সেই ক্লাবের মধ্যে যদি আমি ঢুকতে পারি, সেখানে গিয়ে আমি কাজ করতে পারি, তাহলে হয়তো আমার যথেষ্ট পরিমাণে কাজ করার সুযোগ হবে, মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর সুযোগ হবে। শুধু আমার দেশে না, সমগ্র বিশ্বব্যাপী আমি সেখানে একটা কন্ট্রিবিউট করতে পারবো, আমি কিছু সেবার সাথে জড়িত হইতে পারবো। সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমি 1995 সালে আমি লায়ন্সে জয়েন করি ইন দ্য নেম অফ লায়ন্স ক্লাব অফ ঢাকা গ্রিন রাজধানীর মাধ্যমে। মানুষ তো মানুষের জন্য, আমি মানুষের পাশে গিয়ে দাঁড়াবো, মানুষের সেবা করব, সেই মতো নিয়ে কিন্তু আমি এখানে এসেছি এবং সেই মতো নিয়ে এখানে আছি। অনুপ্রেরণামূলক কথা শুনছিলাম, সময় হলো ছোট্ট একটি বিরতি নেওয়ার। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবার ফিরে এলাম গ্রিন টিভির স্বপ্নজয়ী অনুষ্ঠানে। আপনার কাছে আমরা সেবামূলক অনেক কথা শুনছিলাম। এখন আমি জানতে চাচ্ছি যে আপনি একটি নৈতিক শিক্ষার আন্দোলন নামে একটি আন্দোলন শুরু করেছিলেন, সেটা সম্বন্ধে আমরা জানতে চাচ্ছি। হ্যাঁ, এই আন্দোলনটি একটি সময়ের চাহিদা, সিচুয়েশন ডিমান্ড বলতে যেটাকে বোঝায় সেটাই কিন্তু হচ্ছে। বিশেষ করে আমি যখন গভর্নর নির্বাচিত হয়েছিলাম 2015 সালে, তখন থেকেই কিন্তু আমি কল দিয়েছিলাম এবং সমগ্র বাংলাদেশে একটাই কল ছিল, সেটা ছিল এডুকেশন ফর এক্সিলেন্স, অর্থাৎ উৎকর্ষের জন্য শিক্ষা। ওই সূত্র ধরেই আমরা এটাকে এখন কনভার্ট করেছি এডুকেশন ফর এক্সিলেন্স মুভমেন্ট, একটি নৈতিক শিক্ষা আন্দোলন। এটা কেন শুরু করলাম? এটা শুরু করার পিছনে মূল কারণ হলো এটা আমাদের সময়ের চাহিদা এবং আমাদের সমাজের মধ্যে যেসব অবক্ষয়গুলি চলছে, মারামারি চলছে, কাটাকাটি চলছে, ঘুষ, রাজনীতি, মানে যত খারাপ কাজ আছে এগুলি সংগঠিত হচ্ছে। আর এই মানে যারা করতেছে এই কাজগুলি, তারা সবাই কিন্তু তথাকথিত শিক্ষিত মানুষ, অর্থাৎ তারা কমপক্ষে দেখা গেছে গ্রাজুয়েট, মাস্টার ডিগ্রি পাস। তো আমার প্রশ্নটা হলো যে তারা গ্রাজুয়েট হয়ে বা মাস্টার ডিগ্রি পাস করে কেন তারা এই পচা কাজগুলি করবে, খারাপ কাজগুলি করবে? এবং আমি
অনুসন্ধান করে দেখেছি, রিসার্চ করে আমি যেটা পেয়েছি সেটা হলো দেখা গেছে যে তাদের শিক্ষার মধ্যে কোনো এক্সেলেন্স নাই, উৎকর্ষ নাই, যার কারণে কিন্তু তারা যে কোনো খারাপ কাজগুলো করতে বাধ্য হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড আমাদের ফ্যামিলি থেকে যেসব ছেলেপেলেরা আসে তারা কিন্তু নৈতিক শিক্ষায় শিক্ষিত না, তারা তারা সত্যকে সত্য বলতে জানে না, মিথ্যাকে মিথ্যা বলতে জানে না, তারা তারা মানে বাবা মাকে শ্রদ্ধা করতে জানে না, তাদের মধ্যে মনুষ্যত্ব বোধ নাই, ইত্যাদি ইত্যাদি কারণে চিন্তা করলাম যে আসলে এটা নিয়ে আমাদের কাজ করা দরকার। আমাদের সমাজের মধ্যে একটা সামাজিক রিভলিউশন প্রয়োজন। সেই দৃষ্টিকোণ থেকে আমি রিসেন্টলি এসে বেশ কয়েক বছর যাবৎ এডুকেশন ফর এক্সিলেন্স মুভমেন্ট নামে একটি নৈতিক শিক্ষার আন্দোলন নামে এই আন্দোলনটা শুরু করেছি। আপনি একজন শিক্ষা সংগঠক, আপনি কিভাবে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন? আপনি নিশ্চয়ই কিন্তু জানেন এবং নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে আমাদের সমাজে দুই শ্রেণীর মানুষ বাস করে। আপনি দেখবেন এক শ্রেণীর মানুষ দুধ বিক্রি করে মদ খায়, আরেকজন মদ বিক্রি করে দুধ খায়, এবং দুজনের কাছে দুইটাই শ্রেষ্ঠ। যে নাকি দুধ খায় তার কাছে দুধ শ্রেষ্ঠ, যে নাকি মদ খায় তার কাছে মদটাই কিন্তু শ্রেষ্ঠ। এখন আমি ওই যে একটু আগে আমি বলছিলাম, আমি ছোটোবেলা থেকে কিন্তু প্রাইভেট পড়াই, আমি ক্লাস 6 থেকে কিন্তু প্রাইভেট পড়াইতে পড়াইতে কিন্তু আজকে এখানে আসছি। এই এডুকেশন সেক্টরটা আমার কাছে ভালো লাগে, তো সেই জন্য আমি একটা পর একটা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু শুরু করছি, চালিয়ে যাচ্ছি, এবং আলহামদুলিল্লাহ ওই যে সৃষ্টিকর্তার অশেষ কৃপা, আমার মায়ের দোয়া এবং সামগ্রিকভাবে সমাজের মানুষের মানে সার্বিক সহযোগিতার কারণেই কিন্তু আসলে আমি এই প্রতিষ্ঠানগুলো করতে সক্ষম হচ্ছি এবং ইনশাল্লাহ সুন্দরভাবে চালিয়ে যাচ্ছি। যখন আপনি মনে করেছিলেন যে আপনাকে দিয়ে আর হবে না, তো তখন আপনি কিভাবে আবার নিজেকে প্রস্তুত করেছেন? আমাকে দিয়ে হবে না এটা আমি কখনো ভাবিনি, আমাকে দিয়ে সব কিছু সম্ভব। তার মানে হলো যে আমি বহুবার কিন্তু আমি হোঁচট খেয়েছি, আমি হোঁচট খেয়ে কিন্তু আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমার মধ্যে যে জিনিসটা কাজ করেছে সেটা হলো একবারে না পারলে দেখো শতবার। আমাদের সমাজে যেটা চলছে, আমরা একটু কিন্তু আগানোর পরেই কিন্তু একটু অ্যাডভান্স হওয়ার পরে কিন্তু আবার ধাক্কা খাই, আবার পড়ে যাই, কিন্তু ওখানে আবার অনেক সময় থেমে যাই। কিন্তু না, থামা যাবে না। যত রকম কঠিন সমস্যা আসুক না কেন এটা সমাধান করা সম্ভব। আমার সমাধান করার একটা মানসিক প্রস্তুতি ছিল। আমি অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়েছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাথে সংযুক্ত হয়েছি। সেখানে আমি দুইবার নির্বাচনের মাধ্যমে কিন্তু আমি সিনেট সদস্য নির্বাচিত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনার কাছে সফলতার সংজ্ঞা কতটুকু? আপনি কি মনে করেন এটি শুধু অর্থই নাকি অন্য কিছু? শুধু অর্থ দিয়া সব কিছু পরিমাপ করা যায় না। সত্যিকার অর্থে আমি যদি টাকা কামাই করতে চাই তার হিসাব হবে একরকম, আর আমি যদি শুধু টাকা না, টাকা তো আমার জীবন ধারণের জন্য টাকার প্রয়োজন আছে, কিন্তু আমি যদি টাকার সাথে মনে করি আমি সমাজের জন্য কিছু করব, দেশের জন্য কিছু করব, আমি মানুষের জন্য কিছু করব, তাহলে টাকাকে কোনোভাবেই কিন্তু আসলে এক নাম্বার চয়েসে আনা উচিত না। আমি সামগ্রিকভাবে আমি ছোটোবেলা থেকে ভেবেছি মানুষের সেবা করব, মানুষের পাশে গিয়ে দাঁড়াবো, আমি রাজনীতির সাথেও সম্পৃক্ত হব, সব ভালো কাজ করব, এবং এই মানসিকতা নিয়ে কিন্তু আমি আসলে এগুচ্ছি এবং এগিয়ে যাব ইনশাল্লাহ। আপনি আলোকিত মানুষ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন, আপনার কি মনে হয় সমাপ্তি আছে? এইটার প্রশ্নটা আপনি আমাকে করেছেন, যথার্থই করেছেন। আমি একজন স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছিলাম যে বলতো বর্তমানে বাংলাদেশে মানুষের সংখ্যা কত? সিলেটি উত্তর দিয়েছিল যে মানুষের সংখ্যা 17 কোটি, আরেকজনে বলছে 18 কোটি, আরেকজনে বলছে 20 কোটি। তখন আমি তাকে মানে এই দেখিয়ে দিলাম যে আসলে আমি তোমাকে প্রশ্ন করেছি মানুষের সংখ্যা কত, তুমি উত্তর দিচ্ছ কিন্তু জনসংখ্যা। তো জনসংখ্যার মানুষের সংখ্যা তো কখনো এক হইতে পারে না। তখন নেক্সট প্রশ্ন ছিল যে আচ্ছা তুমি কি জানো যে মানুষ কাকে বলে? তখন ছেলেটি আমাকে উত্তর দিচ্ছে যে স্যার মানুষ মানে দুইটা চোখ, মানুষ মানে দুইটা কান, মানুষ মানে একটা মাথা, মানুষ মানে দুইটা হাত। তখন আমি বললাম যে তুমি তো গরু রচনা শুরু করছো। তখন আমি তাকে লেসন দিলাম, তখন তাকে লেসন দিলাম যে দেখো মানুষ কাকে বলে, মানুষ নামক শব্দটাকে দুইটা ভাগ করো, তুমি দেখবে যে একদিকে আসবে মান, আরেক দিকে আসবে হুঁশ। মান এবং হুঁশ যার মধ্যে আসবে সেই হবে মানুষ। আলোকিত মানুষ তৈরি করা, আমাদের ভালো মানুষ
অবশ্যই প্রয়োজন। এই দেশকে রক্ষা করতে হলে, মানুষকে যদি মানুষের মতো যদি বসবাস করতে হয়, সেটা রক্ষা করতে হলে, সামগ্রিকভাবে দেশের উন্নয়ন করতে হলে আসলে ভালো মানুষ হওয়ার কোনো বিকল্প নাই। নতুন প্রজন্মের জন্য আপনার পরামর্শ কি আমরা একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, নতুন প্রজন্মের জন্য তো আসলে অনেক কিছু পরামর্শ আছে বা থাকতে পারে। আমি আমার অবস্থান থেকে নতুন প্রজন্মের জন্য যে কথাটা বলতে চাই, ভালো রেজাল্টের পাশাপাশি তাকে ভালো মেধাবী হতে হবে। আর ভালো মেধাবী হতে হলে তাকে সে ভালো মানুষ হতে পারবে। আর ভালো মানুষ হতে হলে যে তিনটা জিনিসের প্রয়োজন। এক নাম্বার হলো, আমরা যে ধর্মের হই না কেন, আমাদের সর্বপ্রথম সৃষ্টিকর্তার উপরে আমাদের আত্মসমর্পণ করতে হবে এবং তার ধর্মকর্মের প্রতি কিছুটা অনুপ্রাণিত হওয়া। নাম্বার 2, তার আলটিমেট সফলতার জন্য 2 নম্বর যে জিনিসটা লাগবে সেটা হলো আল্লাহ তাকে যতটুকু শক্তি দিয়েছেন সম্পূর্ণ শক্তি তাকে কাজে লাগাতে হবে, একটু কম করা যাবে না। যে কোনো ভালো কাজের জন্য, যে কোনো সফলতার জন্য তাকে এখানে চেষ্টা করতেই হবে, অনুশীলন করতে হবে, অধ্যবসায়ী হতে হবে। 3 নাম্বার যেটা, সেটা হলো বাবা মাকে শ্রদ্ধা করতে হবে, বাবা মার দোয়া নিতে হবে, তাকে সবার উপরে স্থান দিতে হবে। যদি এই 3টা জিনিস একটা মানুষ তার জীবনে বাস্তবায়ন করতে পারে, মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখতে পারে, তাহলে আপনি দেখবেন যে সফলতা তার পিছনে দৌড়াবে, তাকে সফলতার পিছনে দৌড়াতে হবে না। আমি শেষ প্রশ্ন করতে চাই যে আপনার কাছে সফলতার আসলে প্রকৃত সংজ্ঞাটা কি? সফলতার আসল সংখ্যা হলো, আমাকে প্ল্যান করতে হবে এবং প্ল্যান করে শুধু বসে থাকলে হবে না, প্ল্যান করে সেটা বাস্তবায়নের জন্য আমাকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে, অনুশীলন করতে হবে এবং তার সাথে আমাকে আমাদের লজিস্টিক সাপোর্ট যা আছে, সামাজিক ইনস্ট্রুমেন্ট যা আছে, সব কিছু কিন্তু এখানে ইনভলভ করতে হবে। আমি মনে করি এইটা হলো সবচেয়ে স্ট্রং একটা ইনস্ট্রুমেন্ট, একটা কঠিন যন্ত্র। এই যন্ত্রটাকে কাজে লাগাইতে হলে কিন্তু আমাদের সব কিছু লাগবে। কি লাগবে? একটু আগে আমি যা বলছি এগুলো সব কিছু লাগবে। তার মেধা লাগবে, তার যোগ্যতা লাগবে, তার মা বাবার দোয়া লাগবে, তার অনুশীলন লাগবে, তাকে আল্লাহর উপর ভরসা করতে হবে। সব কিছুর সমন্বয় কিন্তু আমি মনে করি যে এটা অর্জন করা সম্ভব। আমরা স্যারের অনেক অনুপ্রেরণামূলক কথা শুনছিলাম, আশা করি দর্শকদের কাজে লাগবে। আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের সকলকে, সংশ্লিষ্ট সকলকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আশা রাখি ভবিষ্যতেও এই জাতীয় অনুষ্ঠানে দেখা হবে ইনশাআল্লাহ। আমরা শুনছিলাম এক স্বপ্নজয়ীর গল্প। আজ এখানেই শেষ। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো স্বপ্নজয়ীর সাথে। ধন্যবাদ।